আসসালামু আলাইকুম। আজ সবাইকে আমন্ত্রণ যারা আজকে আমাদের সাথে আছেন, বিশেষত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবং যারা আছেন যারা এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, বিশেষ করে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা দিবেন তাদের জন্য আজকে এই ক্লাসটির আয়োজন। আর মূলত আমার এফবিতে প্রায় 5,500 মতোই হয়ে গেছে প্রায় আমার 5,000 আইডি। অধিকাংশই আমার যে বন্ধু আছে সবাই আর কি আসলে আজকে ক্লাসটা উপভোগ্য। এই জন্য প্রথম ক্লাসটা আমি বাংলা বানানের উপরে নিয়েছি, কারণ বাংলা বানান নিয়ে আমাদের যত সমস্যা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় বাংলা বানান থেকে একটা দুইটা প্রশ্ন এসেই থাকে। আজকে যে ক্লাসের যে টপিকটা এখান থেকে এসে থাকে, এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় তো আছেই, বিশেষ পরীক্ষা, বিশেষ প্রিলি, রিটেন এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রিটেনের ক্ষেত্রে এবং ব্যাংক নিয়োগ পরীক্ষা সব ক্ষেত্রেই কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে। এই বানানগুলো আমি এখানে যে বানানগুলো লিখেছি, এই বানানগুলা আপনাদের দেখলে মনে হবে যে এগুলো সবই সঠিক। আপনারা অহরহ এই বানানগুলো আপনারা দৈনন্দিন বিভিন্ন ক্ষেত্রে আপনারা ব্যবহার করেন, পরীক্ষার খাতায় লেখেন এবং বিভিন্ন বিলবোর্ড যেগুলো আছে রাস্তাঘাটে আমরা দেখি, সেসব ক্ষেত্রে সব জায়গায় এই বানানগুলো কিন্তু আমরা দেখতে পাই। আসলে মূলত কি জানি এই বানানগুলো আসলে সঠিক কিনা? আমি যে বানানগুলো এখানে লিখেছি, এখানে একটা বানানও কিন্তু সঠিক বানান না, কিন্তু মূলত এগুলো কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি। এই বানানগুলো মূলত বাংলা বানানের একটা নিয়ম আছে। বাংলা বানানের নিয়ম প্রথম প্রবর্তন করে কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 সালে। এই প্রশ্নটা কিন্তু এনবিআর চাকরি পরীক্ষায় 2015 সালে এসেছিল। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তাহলে বাংলা একাডেমি প্রথম বাংলা বানানের নিয়ম চালু করে কত সালে? 1992 সালে। এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে যে বাংলা একাডেমি প্রথম বাংলা বানানের নিয়ম চালু করে কত সালে? 1992 সালে। এবং সর্বশেষ সংস্করণ করে 2012 সালে। পরীক্ষা আসতে পারে যে বাংলা একাডেমি সর্বশেষ কত সালে বানান নীতি সংশোধন করে বা সংস্করণ করে, সেটা হলো 2012 সালে। আজকে আমরা 2012 সালে সে বাংলা একাডেমি বানানের নিয়মটা ফলো করব। আমরা অন্য কোনো নিয়ম আমরা ফলো করব না। আজকে টোটাল ক্লাসটাই হবে বাংলা একাডেমি বাংলা বানান নিয়ম। আশা করি আপনারা সবাই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমি আজকে 10টা বানানের নিয়ম আপনাদের আজকে শিখাবো। তাই শুরু করছি আমরা। দেখেন এখানে গ্রিস, বাঙালি, পাকিস্তানি, ইংরেজি, ফার্সি, আরবি, শহীদ, শাহী, বিমা, পরি, জরুরি, বিজলি, যতগুলো বানান আছে সব বানানগুলোই কিন্তু ভুল ভুল ভুল। আমি আবারও বলেছি বানানগুলো সবই ভুল, কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে এগুলো সঠিক নিয়মটা কি? হ্যাঁ, এখানে একটা সঠিক নিয়ম আছে, একটু বলে দিচ্ছি। যে আমাদের দেশের নাম, পৃথিবীতে যতগুলো দেশের নাম আছে সেক্ষেত্রে যদি হ্রস্বইকার বা দীর্ঘইকারে কোনো ব্যবহার আসে, সেক্ষেত্রে আমরা সবসময় হ্রস্বইকার ব্যবহার করব। তাহলে দেশের নাম, জাতির নাম, ভাষার নাম এবং সকল বিদেশি শব্দের বানানে এবং অতৎসম শব্দের বানানে সবসময় হ্রস্বইকার হবে। তাহলে 1 নম্বর নিয়মটা কি হলো? দেশের নাম, জাতির নাম, ভাষার নাম এবং সকল বিদেশি শব্দের বানান এবং অতৎসম শব্দের বানানে সবসময় হ্রস্বইকার হবে। তাহলে দেখেন গ্রিস, এই বানানটা কিন্তু দীর্ঘইকার দিয়ে লেখা, আসলে কিন্তু দীর্ঘইকার না। গ্রিস বানানটা কি হবে? এটা কিন্তু ভুল হবে, হ্রস্বইকার। এরকম আছে ইতালি, ইতালি বানান কি হবে? হ্রস্বই তয়কার তাল হ্রস্বইকার, ইতালি হ্রস্বইকার হবে। জার্মানি একটা দেশের নাম, জার্মানি বানান কি হবে? অবশ্যই হ্রস্বইকার হবে। ব্যতিক্রম আছে, যেমন চীন, এই চীন বানানটা কিন্তু অবশ্যই এই চীন চয় দীর্ঘিকার না চীন, এটা কিন্তু ব্যতিক্রম। চীন বানানটা কিন্তু দীর্ঘিকার দিয়ে হবে। তেমনি আছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা বানানটাও কিন্তু দীর্ঘিকার দিয়ে হবে। তারপর আছে মালদ্বীপ, মালদ্বীপ বানানটাও কিন্তু দীর্ঘইকার দিয়ে, কারণ দ্বীপ বানান কিন্তু দীর্ঘইকার, এই জন্য কিন্তু ওটাও কিন্তু দীর্ঘইকার। 3টা দেশের নাম আপনারা মনে রাখবেন ব্যতিক্রম: চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এই 3টা দেশের নাম শুধু দীর্ঘইকার হবে। আবার আমি জিনিসটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি নিয়মটা, যে পৃথিবীতে যত প্রকার দেশের নাম আছে সেসব দেশের ভিতরে যদি কোনো দেশের নামে হ্রস্বইকার বা দীর্ঘইকারে ব্যবহার আসে, সেক্ষেত্রে ওই দেশের নামটা হ্রস্বইকার হবে। যেমন
গ্রিস, এটা কিন্তু ভুল বানান। তাহলে সঠিকটা কি হবে? দেখেন গ্রিস কিন্তু একটা দেশের নাম, তাহলে গ্রিস বানানটা এ হলো কারেক্ট, রস্বইকার। তেমনি ইতালি বানানটাও কি হবে? ইতালি, সেটাও কিন্তু রস্বইকার, রস্বই তয়কার তা লস্কর ইতালি। জার্মানি, সেটাও কিন্তু রস্বইকার। কিন্তু তিনটে দেশের নাম শুধু ব্যতিক্রম, শ্রীলঙ্কা, মালদ্বীপ, চীন। মনে রাখবেন এই তিনটা দেশের নাম শুধু দীর্ঘইকার হবে। কি কি তিনটা দেশের নাম? চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই তিনটা ব্যতিক্রম। এরপরে দেখেন যতগুলো জাতির নাম আছে সবই কি হবে? রস্বইকার। কিন্তু আমরা দেখেন বাঙালি বান দীর্ঘার দিয়ে লেখা, আসলে বাঙালি বানটা দীর্ঘার দিয়ে না। তাহলে বাঙালি বানানটা সঠিক কি হবে? বাঙালি বানানটা কিন্তু রস্বইকার, কারণ বাঙালি কি একটা জাতির নাম। তেমনি আছে নেপালি, ভুটানি, পাকিস্তানি, এগুলো সবই কিন্তু গুজরাটি, মারাঠি, সব রস্বইকার হবে। তাহলে দেশের নাম গেল, জাতির নাম গেল, এবারে ভাষার নাম। তাহলে ভাষার নাম যেমন ইংরেজি, এটা একটা ভাষার নাম। এই ইংরেজি বানানটা কিন্তু কখনোই দীর্ঘইকার হবে না, সে ইংরেজির জাতির নাম হোক আর ভাষার নাম হোক। তাহলে ইংরেজি বানানটা সঠিক কি হবে? রস্বইকার। কি হবে? ইংরেজি বানানটা কিন্তু অবশ্যই রস্বইকার। ইংরেজি একটা ভাষার নাম। তেমনি ফার্সি, ফার্সিও কি একটা ভাষার নাম, তাহলে ফার্সি বানানটা কি হবে? রস্বইকার। আরবি কি? আরবিও একটা ভাষার নাম, তাহলে আরবি বানানটা কি হবে? রস্বইকার। তাহলে বন্ধুরা আপনারা শিখে ফেলেন এই বানানটা, যে দেশের নাম, জাতির নাম, ভাষার নাম সবসময় কি হবে? রস্বইকার হবে। ইংরেজি যদি একটা জাতির নাম হয় তাও রস্বইকার, ইংরেজি যদি একটা ভাষার নাম হয় তাও রস্বইকার। এরপরে আমরা চলে যাই, যে সকল বিদেশি শব্দ বলেছি, এই বিদেশি শব্দগুলোর ভিতরে হতে পারে সেটা ইংরেজি, হতে পারে ফার্সি, হতে পারে আরবি। সহজ কথায় বাংলা ভাষা ছাড়া যত প্রকার বিদেশি ভাষা আছে সমস্ত ভাষার ক্ষেত্রে বানানটা হবে রস্ব। যেমন দেখেন শহীদ, এই শহীদ বানানটা কিন্তু দীর্ঘিকার দিয়ে লেখা, আসলে শহীদ বানানটা কিন্তু আমরা ভুল। এই শহীদ হলো আরবি শব্দ, এই বানানটা কিন্তু দীর্ঘিকার দিয়ে আমরা অহরহ লিখতেছি, আসলে বানানটা হবে কি? রস্বইকার হবে। তাহলে শহীদ বানান যেমন শহীদ দিবস, শহীদ বানান স হয় রস্বইকার দ, শহীদ বানান। আবার দেখেন শাহী, আমরা অনেকে শাহী বিরিয়ানি খাই, লেখা থাকে শাহী, এই শাহী বানানটা কি হবে? এটা কিন্তু দীর্ঘিকার দিয়ে হবে না, কারণ শাহী কি আরবি শব্দ, এই শাহী বানানটাও কি হবে? রস্বইকার। আবার দেখবেন বিমা করি আমরা, যেমন জীবন বীমা বানানটাও কিন্তু ভুল, এই বিমাও কিন্তু আরবি শব্দ, তাহলে বিমা বানানটাও কি হবে? বয় রস্বইকারে বি, ময়াকারে মা, বিমা, এটা কিন্তু আরবি শব্দ, এই জন্য রস্বইকার হয়ে গেল। আবার এই হলো পরি, পরিও কিন্তু আরবি শব্দ, পরি কিন্তু আমরা অহরহ পরি বানানটা আকাশে উড়েছে, এই পরি বানানটা দীর্ঘার দিয়ে লিখি, আসলে পরি বানানটাও কিন্তু ভুল। এই পরি বানানটা কি হবে? পরি বানানটা হবে রস্বইকার, কারণ এটা আরবি শব্দ, আরবি শব্দ কিন্তু এটা দীর্ঘার দিয়ে লিখি। আসলে জরুরি হলো আরবি শব্দ, এই জরুরি বানানটা দীর্ঘার হবে না, কারণ জরুরি বানানটা কি হবে? রস্বইকার হবে। আবার বিজলি, বিজলি কি শব্দ? আরবি শব্দ, এটা ফার্সিতেও কিন্তু আছে বিজলি শব্দটা, এটাও বিদেশি শব্দ, এই বিজলি বানানটাও দীর্ঘইকার হবে না, তাহলে বিজলি বানানটা কি হবে? রস্বইকার। আবার দেখেন কাহিনী, এই কাহিনী বানানটা হয় রস্বইকার নয় দীর্ঘিকার। এখানে আপনার 90% যারা দেখতেছেন ভিডিওটা অধিকাংশ মনে করতেছে যে কাহিনী বানান তো আমরা এভাবেই লিখে আসছি, বই সব জায়গায় তো দেখি কাহিনী বানান এভাবেই লেখা, রস্বইকার দীর্ঘিকার। আসলে না, কাহিনী কি শব্দ? হিন্দি শব্দ, এই কাহিনী হলো হিন্দি শব্দটা বিদেশি শব্দ, এই কাহিনী বানানটাও কি হবে? দুটোটাই রস্বইকার। ইমান, এটাও আরবি শব্দ, ইমান বানানো দীর্ঘিকার দিয়ে হবে না, এটা হবে রস্বইকার দিয়ে বানানো। আমরা লেখা দেখি ইসলামী ব্যাংক বাংলাদেশ, সেই ইসলামী ব্যাংক বানানটাও কিন্তু ভুল, ইসলামী হলো আরবি শব্দ, ইসলামী দীর্ঘিকার হবে না, ইসলামী বানানটাও কি হবে? রস্বইকার। আবার দেখেন আওয়ামী লীগ, আওয়ামী কিন্তু আরবি শব্দ, আওয়ামীও কিন্তু রস্বইকার হবে। তবে লীগ কিন্তু ইংরেজি শব্দ, এই লীগ বানানটা কিন্তু দীর্ঘিকার হবে না, এই লীগ বানানটা কি হবে? রস্বইকার। কিন্তু আওয়ামী লীগ বানান অনেকে বলতে চান আওয়ামী লীগ সেটা একটা রাজনৈতিক দল, সেটা তাদের নিজস্ব ব্যাপার, সেটা তারা বানানটা সংশোধন করতে পারে, নাও করতে পারে, কারণ সেটা তাদের নিজস্ব একটা ব্যাপার। কিন্তু লীগ হলো একটা ইংরেজি শব্দ, এই জন্য এটা রস্বইকার হয়ে যাবে। আসামি, এটাও কিন্তু একটা বিদেশি শব্দ, এই আসামি বানানটাও কিন্তু রস্বইকার হবে, দীর্ঘিকার হবে না, রস্বইকার। এবার দেখেন মহানবী, এই নবীও কিন্তু আরবি শব্দ, তাহলে নবী বানানো কি হবে? মহানবী, নবী বানানটাও রস্বইকার। লাইব্রেরি, এটা কিন্তু ইংরেজি শব্দ, তাহলে লাইব্রেরি বানান কিন্তু অহরহ আমরা দীর্ঘিকার লেখা দেখি, আসলে লাইব্রেরি বানানটাও কি হবে? রস্বইকার। এবার দেখেন ব্রিজ, এটা ইংরেজি শব্দ, তাহলে ব্রিজ বানানটা কি দীর্ঘিকার হতে পারে? হতে পারে না, সবই রস্বইকার, যত প্রকার ইংরেজি বানান আছে সবই রস্বইকার হবে। ফার্মেসি বানানটা আমরা কিন্তু অহরহ ফার্মেসি দোকানে গেলে দীর্ঘিকার দিয়ে লেখা দেখি, আসলে না, ফার্মেসি হলো ইংরেজি শব্দ, এই ফার্মেসি বানানটাও রস্বইকার হবে।
ডিগ্রি কলেজ লেখা দেখে অধিকাংশ ফটোকপির দোকানে গেলে দেখা যায় যে ডিগ্রি ফর্ম আবেদন ফর্ম পূরণ করা হয়, সেখানে বানানটা ভুল থাকে। কিন্তু ডিগ্রি কলেজেও ভুল থাকে। ডিগ্রি বানানটা এটা ইংরেজি শব্দ, এটাও রস্বইকার হবে। তারপর দেখেন গ্যালারি, এটাও ইংরেজি শব্দ, তাহলে গ্যালারি বানানটাও কি হবে? এটাও রস্বইকার হবে। তারপর র্যালি, আমরা কিন্তু বিভিন্ন শব্দ বিষয় র্যালি বের করি, বিভিন্ন দেখি সরকারি প্রতিষ্ঠান র্যালি বের করে, বড় বড় ব্যানার নিয়ে রাস্তায় বের হয়। বিভিন্ন ইউনিভার্সিটিতেও দেখি অনেক বড় বড় দলগুলো তারা র্যালি বের করে, বিভিন্ন শোক র্যালি, আনন্দ র্যালি। কিন্তু র্যালি বানানটা দেখেন দীর্ঘ দিয়ে লাগে, কিন্তু র্যালি কি ইংরেজি শব্দ, এটাও র্যালি বানানটাও কি হবে? রস্বইকার। এজেন্সি, ট্রাভেল এজেন্সি আছে, হজ এজেন্সি আছে, এজেন্সি বানানটাও কিন্তু কি রস্বইকার হবে, কারণ এটা ইংরেজি শব্দ। আবার প্রাইমারি, বাজারে অনেক বই আছে প্রাইমারি শিক্ষক নিয়োগ গাইড, দেখবেন প্রাইমারি বানানটাই ভুল। ওইসব গাইড করে কি হবে? প্রাইমারি হলো ইংরেজি শব্দ, এটা কি হবে? রস্বইকার, প্রাইমারি। আবার নোটারি অনুবাদ করা হয়, আপনি যদি আদালত চত্বরে যান দেখবেন অহরহ আছে নোটারি অনুবাদ করে, সব দীর্ঘার দিয়ে লেখা। আসলে নোটারি কি দীর্ঘার হবে? নোটারিও বিদেশি শব্দ, এই নোটারি হলো ইংরেজি শব্দ, অর্থাৎ এটাও রস্বইকার, নোটারি। এরপর দেখেন থেরাপি, অধিকাংশ অহরহ দেখা যায় থেরাপি সেন্টার আছে, থেরাপি দেওয়া হয়। থেরাপি হলো এটাও ইংরেজি শব্দ, এই থেরাপি বানটা এটাও রস্বইকার। কোম্পানি, এটাও ইংরেজি শব্দ, তাহলে কোম্পানি বানটা দীর্ঘ না হয় কি হবে? রস্বইকার। এরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো কিন্তু সবই রস্বইকার হবে, কারণ এগুলো কি বিদেশি শব্দ বা ইংরেজি শব্দ। ডায়েরি, ডায়েরি কিনতে গেলে ডায়েরির উপর দেখি বানান ভুল, আসলে ডায়েরি ইংরেজি শব্দ, এটাও কি হবে? রস্বইকার। এবার দেখেন আমি বলেছি সকল অতৎসম শব্দ, তার মানে তৎসম শব্দ বাদে যতগুলো আছে সেগুলো অতৎসম শব্দ। পল্লী, আপনারা কিন্তু অহরহ এই পল্লী বানানটা দীর্ঘার দিয়ে লিখতেছেন, পল্লী বন্ধু এরশাদ, যত প্রকার পল্লী বানান কিন্তু দীর্ঘার দিয়ে লিখতেছেন বইয়ে, কিন্তু পল্লী বানানটা কিন্তু অবশ্যই রস্বইকার। এখন কিন্তু 2012 সালে বানানটা চেঞ্জ হয়ে গেছে, পল্লী বানানটা কি রস্বইকার। গরিব, এই গরিব বানান এটা কিন্তু আরবি শব্দ, এই গরিব বানানটা দীর্ঘার দিয়ে লেখা থাকে, এই গরিব বানানটা রস্বইকার। গোয়ালিনী বানানটা, গোয়া লয়ের শিখে নয় দীর্ঘার, এই গোয়ালিনী বানানটা কিন্তু 2012 সালে চেঞ্জ হয়ে গেছে। 2012 সালের আগেও কিন্তু বানানটা এরকমই ছিল, কিন্তু এখন সবই কি এটা হলো রস্বইকার, অতৎসম শব্দ। গোয়ালিনী, মনে রাখেন এই বানানটা কিন্তু বিসিএস বা যে কোনো এই যে বানানটা গোয়ালিনী আর পল্লী বানানটা, এই দুইটা বানান গুরুত্বপূর্ণ, যেহেতু নতুন চেঞ্জ করে ফেলেছে। এই গোয়ালিনী বানানটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটোটাই রস্বইকার, এবং পল্লী বানানটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু রস্বইকার। এবার বিদেশি, বিদেশি বানানটা অহরহ আপনারা দীর্ঘার দিয়ে লেখেন, এই বিদেশি কথাটাও কিন্তু কি বিদেশি শব্দটা রস্বইকার হবে। এই রানী আর রানী, এই রানী বানানটা অহরহ আপনারা রয়কারা মূর্ধন্য নয় দীর্ঘার দিয়ে লেখে, আবার রয়কারা এইভাবেও লেখে, কিন্তু এটা দুটোটাই ভুল। এই রানী বানান এখানে দুটোটা ভুল, সেক্ষেত্রে রানী বানানটা কিন্তু 2012 সালে বাংলা একাডেমি চেঞ্জ করে দিয়েছে। এই হলো অতৎসম শব্দ, এই রানী, অতৎসম স্ত্রীবাচক শব্দ, এই রানী বানানটা কিন্তু এভাবে, এটাও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে পারে এবং বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে। রানী বানানটা মনে রাখবেন, রয়কারা একেবারে দন্ত নয় রস্বইকার, এই হলো রানী রানী রানী। আবার দেখবেন রাধুনী বানানটা, এই রাধুনী বানান, রাধুনী গুঁড়ো মশলা থেকে অনেক বাজারে দেখি, এই রাধুনী বানানটা কি হবে? রাধুনী বানানটাও কিন্তু অতৎসম স্ত্রীবাচক শব্দ, রাধুনী বানানটা রাধু নয় রস্বইকার, বাজারে দেখবেন দীর্ঘার দিয়ে লেখা, আসলে না, রাধুনী বানানটাও কি রস্বইকার হবে, এটা মনে রাখবেন। রাধুনী বানানটা, রাধুনী গুঁড়ো মশলার দিকে তাকালে হবে না, ওখানে বানানটা ভুল। স্বদেশী, এটা কিন্তু অতৎসম শব্দ, এই স্বদেশী বানানটা কিন্তু দীর্ঘের হবে না, তাহলে স্বদেশী বানানটা কি হবে? এই স্বদেশী বানানটাও রস্বইকার। হ্যাঁ, আপনারা অনেকে মনে করতেন যে পল্লী কবি, সবই রস্বইকার, কারণ আপনি পল্লী বানানে তো চেঞ্জ হয়ে গেছে, এই যে পল্লী কবি, এভাবেই কিন্তু হবে পল্লী কবি। তবে আরেকটা জিনিস আমি বানানটা, যে বাংলা একাডেমি যে আরেকটা বানান যে চেঞ্জ করেছে, সে আরেকটা বানানের দিকে খেয়াল রাখেন, যে খ্যাত বানান। অনেকে এই যে পাট খ্যাত, কয়কার পাট, পাট খিউতে একার ত, পাট খ্যাত বানানটা কিন্তু এভাবে লেখেন, এই খ্যাত বানানটা কিন্তু এটাও কিন্তু ভুল, এই খ্যাত বানানটা এখন কি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। খ্যাত বানানটা খেয়াল করেন, পাট ক্ষেত বানানটা কিন্তু ভুল, খ্যাত বানান চেঞ্জ হয়ে গেছে 2012 সালে। এই পাট ক্ষেত, কয়কারে খে ত ক্ষেত, পাট ক্ষেত বানানটা কিন্তু হবে এরকম, ধান ক্ষেত, পশু ক্ষেত, নীল ক্ষেত, যত প্রকার ক্ষেত বানান আছে সব এটা সহজ ক্ষেত্রে আগে খিউ দিয়ে লিখতাম, এখন খিউ দিয়ে লেখা যাবে না ক্ষেত বানান, এখন এটাই গাইড। এই বানানটাও কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি যে কোনো চাকরি পরীক্ষায় ধরতে পারে, ক্ষেত বানানটা কি, এই বানানটা কিন্তু একটু খেয়াল রাখেন, নতুন চেঞ্জ করে ফেলছে বানানটা, ক্ষেত বানানটা। এরপর আমরা দেখেন পচা, এই পচা বানানটা অহরহ বিসিএস পরীক্ষায় যদি দিয়ে দেয়, বা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা যদি দিয়ে দেয় যে নিচের কোনটি সঠিক, আপনার কিন্তু এই পচা বানানে কিন্তু ঠিক দিয়ে আসবে। যে কারণে কি চন্দ্রমিন দিয়েছে, আপনার বাজারে যত প্রকার বই আছে, আলমের পচা সাবান, যত প্রকার পচা বানান আছে,
চন্দ্রবিন্দু দিয়ে কিন্তু লিখি, কিন্তু বাংলা একাডেমি ডিকশনারি খুলে দেখেন এই পচা বানানটা চন্দ্রবিন্দু হবে না, তাহলে এর পরিবর্তে পচা বানান কারেক্ট কোনটা? প চয় আকারে চা, পচা। এই একটা বানানও কিন্তু বাংলা একাডেমি চেঞ্জ করে দিয়েছে, এই বানানটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই, পচা বানানটা খেয়াল রাখবেন, চন্দ্রবিন্দু হবে না। এরপর দেখেন শূন্য, এটা কিন্তু বিশেষ পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কঠিন কঠিন বানানগুলো আমরা মুখস্থ করে ফেলি, স্বায়ত্ত শাসন বানান মুখস্থ করি, কঠিন কঠিন ওয়ার্ড, কিং, কর্তব্য, বিমুখ, এগুলো কিন্তু আগে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রচুর আসতো, এখন কিন্তু চালাক প্রশ্নকর্তা অনেক, আমাদের পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর পরিমাণে, তাই যারা প্রশ্ন করে তারা কিন্তু বাংলা বানানগুলো চেঞ্জ করে দিচ্ছে, যে বানানগুলো চেঞ্জ, যেমন শূন্য বানানটা কিন্তু আমরা জানি বিশেষ পরীক্ষায় দিয়েছিল, 38তম বিশেষ পরীক্ষায় দিয়েছিল শূন্য বানানটা, আমরা অনেকেই কিন্তু পারি নাই এই বানানটা, কারণ বইয়ে কিন্তু এই শূন্য বানানটা এভাবেই দেওয়া, মূর্ধন্য দিয়ে এটা, অনেকে বলতে চায় এটাই তো কারেক্ট, কিন্তু এটা কিন্তু ভুল, শূন্য বানানের পরিবর্তে কি, এই দেখেন শূন্য বানান, এই হলো শূন্য বানান, এটা কিন্তু দেখেন এই জন্য কিন্তু বিশেষ পরীক্ষা দিয়েছে, কারণ বানানটা কিন্তু বাজারে বই এভাবে দেয়া, এটা বল, তাহলে এটাই হলো কারেক্ট শূন্য বানানটা। তাহলে দেখেন তারপর আমরা কই যাব, এরপর আছে ক্ষেত বানান গেল, ভালোবাসা বানানটা, ফেসবুকে তো ভালোবাসা দিবস বা ভালোবাসা বানানটা আপনারা এভাবেই লেখেন, এভাবে লিখতেছেন ভালোবাসা, এই বানানটা কিন্তু যেটা হয়ে গেল কি ভালোবাসা, বানানটা কিন্তু ভুল, এই ভালো শব্দের অর্থ পরীক্ষা আসতে পারে, ভালো অর্থ কপাল, অর্থ দাঁড়ায় কপাল বাসা, এটা কোনো হলো না, এই বানানটা ভুল, তাই ভালোবাসা উচ্চারণ হবে ভালোবাসা, এই কারেক্ট বানান হবে ভয়াকার বা, লয় আকারে লো, বয়াকারে বা, ছয় আকারে সা, পুরো বানানটা কিন্তু এভাবে মনে রাখবে, এই ভালোবাসা বানানটা কিন্তু এভাবে, আর এমনি যে ভালো, এই যে মনে রাখবে ভয়কার ভাল, ভাল শব্দের অর্থ ক, পয়কার পা, লকা পাল, আর ভয়কারে ভাল, লয়কার লো, ভালো মানি তো গুড, এবারে হলো অরিজিনাল ভালো। এবার দেখেন আরেকটা কি আছে এখানে, সেলামি, আমরা ঈদ ঈদ আসলে অনেক সময় সেলামি দাবি করি, এই সেলামি বানানটা কিন্তু এটা হলো বিদেশ শব্দ, এটা দীর্ঘিকার হবে না, এই সেলামি বানানটা কিন্তু রস্বইকার হবে। তারপর আসি ঈদ বানানটায়, অহরহ ঈদ বানানটা নিয়ে কিন্তু আমি ফেসবুকে এবার অনেক কাজ করেছি, এই ঈদ বানানটা অনেকেই কিন্তু আমরা ভুল করতেছি, এই ঈদ মোবারক, আপনি মোবারকও লিখতে পারেন অথবা মুবারকও লিখতে পারেন, কিন্তু এটা কিন্তু ভুল, ঈদ বানান রস্বই দ, ঈদ, আপনি এরকম লিখতে পারেন ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা, ঈদ বানানটা রস্বইকে ঠিক রাখবে, ঈদ মোবারকও লিখতে পারেন, ঈদ মুবারকও লিখতে পারেন, যে কোনো একটা, আপনি ঈদ মোবারকও লিখতে পারেন, এটাই হলো সঠিক বানান। পরীক্ষায় যদি আসে ঈদ বানান কোনটা, বাংলা একাডেমি বলে দিয়েছে এই ঈদ বানান রস্বইকার দ ঈদ, রস্বইকার দ ঈদ, কখনো ঈদ বানান আপনি দীর্ঘ দিয়ে লিখতে পারবেন না, কারণ আমরা বাংলা একাডেমি ফলো করব। এরপর খেয়াল করেন একাডেমি, বাংলা একাডেমি, এই একাডেমি বানানটা নিয়েও কিন্তু বাংলা একাডেমি নিজেই দীর্ঘার রেখেছিল 12 সালের পরেও, বা 2013 সালে এসে তারা একাডেমি বানানটা আবার রস্বইকার দিয়ে ফেলেছে, কারণ এই হলো একাডেমি, ইংরেজি শব্দ বিদেশি শব্দ, একাডেমি বানানটা আপনি দেখো থেকে এইগুলো রস্বইকার দিয়ে হবে। লটারি ইংরেজি শব্দ, আর লটারি বানানটাও কি হবে, রস্বইকার দিয়ে হবে। সার্জারি, আপনি যত প্রকার সার্জারি আছে, ইমার্জেন্সি বানান, সার্জারি দেখবেন হসপিটালে গেলে সব বানানগুলো ভুল দেওয়া থাকে, সার্জারি হলো ইংরেজি শব্দ, এটাও কি হবে, রস্বইকার। বেকারির দোকানে গেলে বেকারি বানানো ভুল থাকে, বেকারি কি হবে, এটাও রস্বইকার। তো আমরা গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখে ফেললাম, আবার একটু স্মরণ করে দিচ্ছি। 1 নম্বর সূত্র হলো দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, সকল বিদেশি শব্দের বানান এবং সকল অতৎসম শব্দের বানানে সবসময় রস্বইকার 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 হবে। এবারে খাতায় লিখে ফেলুন 2 নম্বর নিয়ম, আমরা 2 নম্বরটা লিখবো, আলি প্রত্যয়যুক্ত শব্দে সবসময় রস্বইকার হবে, আলি সরে লয়ের শিকার, আলি প্রত্যয় যুক্ত শব্দে সবসময় রস্বইকার হবে, মনে থাকে জানো, আলি প্রত্যয়যুক্ত শব্দে সবসময় রস্বইকার রস্বইকার রস্বইকার। যেমন কি কি আছে, মিতালি, গীতালি, চৈতালি, স্বর্ণালী, যত বানান আছে সবই রস্বইকার। আলি যেমন সোনালী, আপনি সোনালী বানান, সোনালী ব্যাংকে গেলে দেখবেন ওদের বানানটা ভুল, কিন্তু সোনালী বানানটা কি হবে, সয়কাশো নয়কার না লয় শিকারি, এই হলো সোনালী বানান। তো সোনালী বানান আলি প্রত্যয় আছে সোনালী। তারপর রূপালী বানানটা একটু খেয়াল কর, রয় রস্যিকার, কিন্তু রয় রস্যিকের রূপ, পয়াকার পা, লয় রস্যিকালি, রূপালী, কিন্তু এমনি বাজারে রূপালী ব্যাংক দেখবেন এভাবে লেখা আছে, রয় দিকের রূপ, পয়কার পা, লয় দিকে, এভাবে লেখা আছে ব্যাংকে, এই বানানটা ভুল।
তাহলে রূপালী বানান এটা মনে রাখেন, এটা পরীক্ষা আসতে পারে। রূপালী বানানটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, রয়ের রূপ বয়কার পা লয়স্কের লি, রূপালী, সোনালী, রূপালী। পুবালি বানানটা একটু খেয়াল করেন, পস্কের পু, বয়াকারে বা, লয়রস্কের লি, পুবালি। এই পুবালি বানানটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে খেয়াল করেন, ব্যাংকে পুবালি বানানটা লেখে পস্কের। তাহলে সোনালী, রূপালী, পুবালি, ঝর্ণালী, স্বর্ণালী, যত প্রকার আলী প্রত্যয়যুক্ত শব্দ থাকবে সবই কি রসইকার। আবার বলে দিচ্ছি 2 নম্বর নিয়মটা কি, আলী প্রত্যয়যুক্ত শব্দে সবসময় রসইকার হবে। যেমন সোনালী, রূপালী, পুবালি সবসময় রসইকার। পুবালি বানানটা আবার খেয়াল করেন, পস্কের পু, বয়কার পা লস্কের লি, রূপালী বানান রসকের রূপ, বয়কার পা লস্কের লি, রূপালী। এই বানান দুটো কিন্তু পরীক্ষা আমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা বা যে কোনো চাকরি পরীক্ষা কিন্তু আসতে পারে। রূপালী বানান দুটো, পুবালি বানান দুটো খেয়াল করেন। 2 নম্বর সূত্র গেল, এবারে আমরা শিখব 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র, বলি অথবা আবলি, বলি অথবা আবলি যুক্ত শব্দে, বলি অথবা আবলি যুক্ত শব্দে সবসময় রস্বইকার হবে। এটা কিন্তু সেম নিয়ম, রস্বইকারের ব্যবহার শিখতেছি আমরা। বলি বা আবলি যুক্ত শব্দে সবসময় রস্বইকার হবে। একটা শব্দ বলবো, সেই ভিতরে বলি বা আবলি উচ্চারণও আসতে পারে, লেখার ক্ষেত্রে আসতে পারে, সেক্ষেত্রে সবসময় কি করবো, রস্বইকার। যেমন ব্যাখ্যা বলি, বয়জাফল আকার ফায়জাফলা, ব্যাখ্যা বল অস্কেলি, ব্যাখ্যা বলি, কিন্তু বই কিন্তু দেখাবে দীর্ঘ দিয়ে লেখে। শর্তাবলী, শর্তাবলী সব অস্বীকার হবে। নিয়মাবলী, নিয়মাবলী, তারপর পদাবলী, পদাবলী, দেখেন এইগুলো কিন্তু সব। প্রশ্নাবলী, গুরুত্বপূর্ণ কিন্তু একটা নিয়ম। আচ্ছা, আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, আমি আসলে প্রশ্নগুলোর জবাব, অনেকে যেটা প্রশ্ন আছে ভোটার আইডি কার্ডে, একজন লিখছেন যে ভোটার আইডি কার্ডে আলী আছে, তার নামের ক্ষেত্রে ওই আলী, যেমন মোহাম্মদ আলী, অনেকের নামই আছে মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী। অনেকে কিন্তু এরকম ভোটার আইডি কার্ড অনেকের নাম এভাবে লিখছে, নামের ক্ষেত্রে কিন্তু ভুল নাই সাধারণত, কিন্তু আলী বানানটা কিন্তু এমনি রস্বইকার। এই যে আলী কিন্তু এটা বিদেশ শব্দে, আলী কিন্তু এমনি রস্বইকার। যেমন অনেকের নাম তো শহীদও আছে, অনেকের নাম, ছেলেদের নাম আছে শহীদ, সে তো এই রসে দীর্ঘার দিয়ে লেখে, সে লিখতে পারে, তার নামটাও ভাবে সে লিখে আসতে ভাবে লিখবে, সমস্যা কি। কিন্তু এমনি বাস্তবে যদি পরীক্ষায় এই বানানগুলো আসে, শহীদ শব্দ, যেমন শহীদ দিবস, সেক্ষেত্রে কিন্তু শহীদ বানানটা শহীদ দিবস রসিকের দিয়ে। কিন্তু আপনার নাম যে বললেন যে আলী নাম আছে আপনার ভোটার আইডিতে, সমস্যা নেই, আপনি দীর্ঘার দিয়ে থাকবেন, কারণ নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কারণ আমাদের যে একটা নিয়ম আছে বাংলা একাডেমি, যেমন রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, এগুলো কিন্তু সব ওদের নাম যেভাবে আছে সেভাবেই কিন্তু লিখতে হবে। কিন্তু বাস্তবে কাজী বানানটা কি আপনারা একটু খেয়াল করবেন। আমি যাই হোক প্রশ্নটা জবাব দিচ্ছি। এই যে কাজী বানান, প্রথম যে সূত্রটা আমি পড়াইছি, যে সকল বিদেশ শব্দ বানান সবসময় কি রস্বইকার হবে, সেটা দেখেন কাজী, এই যে কাজী অফিস, অনেকে লেখা থাকে কাজী অফিস, এটা কিন্তু ভুল। কাজী বানানটা কিন্তু দীর্ঘের হতে পারে, কাজী তো আরবি শব্দ, কাজী কি শব্দ, এই কাজী বানানটা কয়কার কাজ, দশকে যে কাজী। অনেকে আছে গাজী বাড়ি, এই যে গাজী, এই গাজী বানানটা দীর্ঘ, এটা কি হবে, গাজীও কি আরবি শব্দ, তাহলে গাজী বানানটা কি হবে, এই গাজী বানানটাও কিন্তু রস্বইকার হবে। হাজি, গাজী। আবার অনেকে হজ করতে যায় হাজি, এই হাজি বানান অনেক সময় লেখা থাকে হাজি মোহাম্মদ সেলিম, হাজি অমুক, নির্বাচন অনেকে দ্বারা, কিন্তু হাজি বানানটাই পারে না। আসলে হাজি আরবি শব্দ, হাজি বানানটা কি হবে, অনেকার হা, বর্গীয় যা, রস্বইকার, এলো হাজি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি লিখলাম সূত্রটা, বলি বা আবলিযুক্ত শব্দে সবসময় রস্বইকার হবে। আমরা কিন্তু 3টা গুরুত্বপূর্ণ নিয়ম আজকে আমরা শিখলাম। এবার আমরা 4 নম্বর নিয়মে যাব। আপনাদের যদি বুঝতে আরো সমস্যা হয়, আপনারা ভিডিওটা দেওয়া থাকবে, আপনারা ভিডিওটা বারবার দেখতে পাবেন। আর যদি এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে, ইনবক্সে নক করবেন, আমি সব প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। এবার 4 নম্বর সূত্র,
অঞ্জলিযুক্ত শব্দে সবসময় রস্বইকার হবে। আরেকটা 4 নম্বর সূত্র পেয়ে গেলাম, রস্বইকারের ব্যবহার। অঞ্জলিযুক্ত শব্দে সবসময় কি হবে? রস্বইকার। চলে আসছে শব্দ কি? গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, প্রেমাঞ্জলি, জলাঞ্জলি, সব অঞ্জলিযুক্ত যত প্রকার শব্দ আছে আমাদের সবই কি? রস্বইকার। সহজভাবে শিখে নেবেন যে অঞ্জলিযুক্ত যত প্রকার শব্দ আছে বাংলা ভাষায় সবই রস্বইকার। পরীক্ষা হলে অনায়াসে ঠিক দিয়ে চলে আসে। যেমন গীতাঞ্জলি, গীতাঞ্জলি এই রস্বইকার। পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি বানানটা অহরহ কিন্তু ভুল করে। এই শ্রদ্ধাঞ্জলি বা রাস্তাঘাটে দেখবেন পাতি নেতা থেকে শুরু করে যত আছে শ্রদ্ধাঞ্জলি বানান দীর্ঘার দিয়ে লেখে। আসলে শ্রদ্ধাঞ্জলি বানানটা কি দীর্ঘার দিয়ে হবে? শ্রদ্ধাঞ্জলি বানানটা কিন্তু আমরা তো শিখে ফেলেছি একটা নিয়ম যে অঞ্জলিযুক্ত শব্দে সবসময় রস্বইকার হবে। অতএব শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, জলাঞ্জলি সব প্রকার অঞ্জলিযুক্ত শব্দে সবসময় রস্বইকার হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। 4 নাম্বার সূত্র শিখে ফেললাম। রস্বইকারের ব্যবহার শিখলাম। এবার আমরা একটু দেখি দীর্ঘইকারের ব্যবহার, একটা সূত্র দেখি। 5 নম্বর সূত্র লেখেন, শব্দের শেষে জিবি থাকলে বা জিবিযুক্ত শব্দের সবসময় দীর্ঘইকার হবে। জিবিযুক্ত বা শব্দের শেষে যদি জিবি থাকে অথবা জিবিযুক্ত শব্দে সবসময় দীর্ঘইকার হবে। শব্দে এই যে দীর্ঘইকার হবে। এখান থেকে চাকরি পরীক্ষায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে জিবি বানান যেমন কৃষিজীবী, কৃষিজীবী সব দীর্ঘইকার। শ্রমজীবী, শ্রমজীবী, পেশাজীবী, পেশাজীবী, আইনজীবী, আইনজীবী। তারপর আছে কুশিতজীবী, মৎস্যজীবী, প্রেমজীবী, যত জীবী আছে সবই কি? দীর্ঘইকার। সহজ কথায় জীবীযুক্ত যদি কোনো বানান দেখেন পেশা বুঝাবে এগুলা। কৃষিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, আইনজীবী, মৎস্যজীবী সব বানানই দীর্ঘইকার, দীর্ঘইকার, দীর্ঘইকার। আমরা কয়টা সূত্র শিখলাম? 5টা সূত্র শিখলাম। এবার আমরা 6 নম্বর সূত্রে যাব। 6 নম্বর সূত্রে যাব আমরা। অনেকে কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখি, নামের ক্ষেত্রে একজনে প্রশ্ন করেছিলেন যে নামের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে কিনা। নামের কিন্তু একটা আছে, যেমন ডট এর ব্যবহার একটু অন্যদিকে একটু সূত্র চলে যায়, যে ডট ইংরেজি যে ডট, ইংরেজি একটা ডট আছে, ডট এর ব্যবহার, ডটের ব্যবহার, এই ডটের ব্যবহারটা আমাদের একটু সবারই জানা দরকার। যেমন ডাক্তার, এই ডাক্তার যারা চিকিৎসা করে, এই ডাক্তার যদি আপনি শর্টকাটে লেখেন তাহলে ডাক্তার কিন্তু ডয় আকার দিয়ে একটা ফোঁটা দিল, মনে থাকে যাবে। অনেকে কি করে ডাক্তারে ডয় আকারে ডা দিয়া এইভাবে দুইটা বিসর্গ দেয়। বাংলা একাডেমি নিয়মে বলা আছে যে শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না। তাহলে ডয় আকার ডা দুইটা বিসর্গ এভাবে যে দেয়া আছে অহরহ ডাক্তাররা দেয়, এটা কিন্তু ভুল। মনে রাখবেন ডয় আকার ডা দিয়ে একটা ফোঁটা ডট দিবেন, এলো ডাক্তার, শর্টকাট লিখবেন। আবার ডক্টরের ডিগ্রি আছে, ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি করে যারা, ডক্টর ড দিয়া একটা ফোঁটা, ভুলেও এটা দেওয়া যাবে না, ড দিয়া এরকম একটা এরকম ফোঁটা দেওয়া যাবে না, মনে থাকে জানো, এটা দেওয়া যাবে না। তাহলে ড দিয়ে একটা ফোঁটা, তাতে হবে ডক্টর, ডক্টরেট ডিগ্রি। আর ডাক্তার ডাক্তার ডা দিয়ে একটা ফোঁটা। আবার হলো মোহাম্মদ, ময়কার মো হয়কার হা, মোহাম্মদ বা মুহাম্মদ যাই লেখেন না অথবা মুহাম্মদ, এটা যদি শর্টকাটে আমরা লিখি, অনেকে কিন্তু এটা হবে ময়াকারে মো দিয়া একটা ফোঁটা, অথবা আপনি দিতে পারেন মস্কের মো দিয়া একটা ফোঁটা। কিন্তু ভুলেও ময়কারে মো দিয়ে দুইটা বিসর্গ দেওয়া যাবে না,
অথবা মস্কের মুখ দিয়ে দুইটা বিসর্গ দেয়া যাবে না। একজনে প্রশ্ন করছেন যে আরবি শব্দগুলো কি সবই রস্বইকার করা হবে? হ্যাঁ, কারণ আমি তো বলেই দিছি বিদেশি শব্দ, শুধু আরবি, ফার্সি, হিন্দি, উর্দু যত প্রকার বিদেশি ভাষা আছে সব ক্ষেত্রেই রস্বইকার। আমি তো বলেই দিলাম যে আরবি শব্দ মানে রস্বইকার হবে নিয়মগুলো। তাহলে দেখেন মোহাম্মদ বা মোহাম্মদ এটাও কারেক্ট বানান, এটাও কারেক্ট বানান। আমরা শর্টকাটে যদি লিখতে চান মোহাম্মদ, ময়কার মধ্যে একটা ফোঁটা দিবেন, মানে ডট চিহ্ন দিবেন, মস্কের মধ্যে একটা ফোঁটা দিবেন। ভুলেও ময়কার মধ্যে দুটো বিসর্গ দেওয়া যাবে না, মস্কের মধ্যে বিসর্গ দেওয়া যাবে না। বাংলাদেশে যত আমরা মুসলমান আছি অধিকাংশ কিন্তু মোহাম্মদ আমরা এরকম দুটো বিসর্গ দিয়ে দিই। আসলে এগুলো বাংলা একাডেমি 2012 সালে সংশোধন করে দিয়েছে, এগুলো হবে না। ময়কার মধ্যে একটা ফোঁটা, মস্কের মধ্যে একটা ফোঁটা। আমরা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ম, আমরা কিন্তু অনেকেই জানতাম না, সেটা আজকে আমরা শিখে ফেললাম। এবার আমরা 6 নাম্বার গেল, এবার 7 নাম্বার নিয়ম। এবার আমরা আরো একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখবো, এ ধ্বনির ব্যবহার। এ ধ্বনির ব্যবহার পরীক্ষায় কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল যে বাংলায় এ ধ্বনি কে চালু করে? এটা হলো ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই এটা চালু করেছেন। তাহলে এ ধ্বনির ব্যবহার, এ ধ্বনি আকার এ, এটা ইংলিশে এভাবে লেখে, এ ধ্বনির ব্যবহার। 7 নাম্বার নিয়মটা আমরা একটু শিখবো, এ ধ্বনির ব্যবহার বাংলায় কোথায় কোথায় এ ধ্বনি ব্যবহৃত হয়। এই এ ধ্বনি বাংলায় চালু করে ডক্টর মোহাম্মদ আব্দুল হাই। এ ধ্বনির ব্যবহারটা কোথায় কোথায় আমরা জানি, আমরা জানি মৌলিক স্বরধ্বনি 7টি, তার ভিতরে একটা হলো এ ধ্বনি আছে। এটা কোথায় কোথায় ব্যবহার করে আমরা একটু দেখি। ইংরেজি, আবার একটু নিয়মটা খেয়াল করেন, ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণে যাই হোক, একজন ভালো একটা মানে প্রশ্ন করেছেন যে সব ক্ষেত্রে কি আমরা ডটের ব্যবহার করব? আগের ব্যবহার যে শর্টকাটের ক্ষেত্রে, হ্যাঁ সব একেবারে। যেমন কোম্পানি, এই কোম্পানি, আপনি যদি কোম্পানি মানটা শর্টকাটে লিখতে চান তাহলে এই কয়াকারে কো দিয়ে একটা ফোঁটা হয়ে গেল। প্রাইভেট, প্রাইভেট কোম্পানি, প্রাইভেট মানটাও যদি আপনি লিখতে চান এই যে পরাফলায় আকার দিয়ে একটা ফোঁটা। ক্লিয়ার? যত প্রকার আপনি শর্টকাটে লিখতে চাবেন একটা ফোঁটা, কোম্পানিটা শর্টকাটে লিখলে একটা ফোঁটা, প্রাইভেট শর্টকাটে লিখতে একটা, পরাফলায় একটা। কখনো বিসর্গ দিবেন না, কারণ শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। আশা করি এটা বুঝতে পেরেছেন। মানে এ ধ্বনির ব্যবহারটা আমরা একটু শিখি, ভালো করে খেয়াল রাখেন। ইংরেজি বাঁকা শব্দের উচ্চারণে, বিদেশি শব্দ বিশেষ করে ইংরেজি শব্দগুলোর ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহৃত হয়। বাঁকা শব্দ, ঠোঁটগুলো বাঁকিয়ে যাবে উচ্চারণগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এ ধ্বনিগুলো আমরা ব্যবহার করবো। যেমন অ্যাসিড, এগুলো কিন্তু ঠোঁট আমাদের বেঁকিয়ে গেল একেবারে। তাহলে অ্যাসিড বানানটা কি দেখেন, অধিকাংশ আমরা যারা সায়েন্সে পড়েছেন বা অধিকাংশ আমরা অ্যাসিড বানানটা কিন্তু এভাবে লিখছেন, বাজারে বইয়ে অ্যাসিড বানান এভাবে প্রচুর লেখা আছে, কিন্তু অ্যাসিড বানানটা কিন্তু ভুল। তাহলে অ্যাসিড বানানটা কি হবে? অ্যাসিড বানানটা ফলায় আকার দন্ত স্বরসিকার ড, হলো অ্যাসিড বানান। ভালো করে খেয়াল রাখেন, অ্যাসিড বানানটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। অ্যাসিড বানান, অ্যাসিড উচ্চারণ কিন্তু বাঁকা হয়ে গেল, এ হয়ে গেল। তাহলে অ্যাসিড। তারপর দেখেন অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স অয়জা ফলায় আকার ময়ে বয়স্কার লয় একার, এটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাম্বুলেন্স বানানটা, অ্যাসিড বানানটা, অ্যাম্বুলেন্স বানান কিন্তু অয়জা ফলা। বাজারে যত অ্যাম্বুলেন্স দেখবেন আমাদের আছে রাস্তাঘাটে, এটা কিন্তু এভাবে লেখে, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলন্স, কত ভাবে লেখে, এগুলো কিন্তু সব ভুল বানান। অ্যাম্বুলেন্স বানানটা খুব সুন্দর করে খেয়াল রাখেন, এটাই হলো অ্যাম্বুলেন্স বানান। অ্যাসিড গেল, অ্যাম্বুলেন্স গেল, অ্যাডমিরাল আছে, অ্যামিবা। তাহলে অ্যামিবা বানানটা কি হবে? অয়জা ফলায় আকার ময়রসিকার বয়াকার, অ্যামিবা। তারপরে কি আছে? অ্যালুমিনিয়াম, এটা কিন্তু এখনই অয়জা ফলায় আকার অ্যালুমিনিয়াম। দেখবেন অ্যালুমিনিয়াম বানানটা এজাফলা দিয়ে লেখে। সহজ কথা, এই এজাফলা ব্যবহারটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতেছি? বাংলা কেটে বলতেছি এটা ব্যবহার করার দরকার নেই, আমরা অয়জাফলা ব্যবহার করব। ঠিক আছে, এটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এটা।
তাহলে অয়জাফলা, অ্যালুমিনিয়াম বানানটা খেয়াল করেন, অ্যাকুয়ারিয়াম, তারপর আছে অ্যাকুরিয়াম। আচ্ছা, আবার এন্ড, এন্ড এর ক্ষেত্রে একটু খেয়াল রাখেন। এন্ড, অনেকে বলতেছে এন্ড কি হবে, এই যে এন্ড, এ এন ডি, এন্ড। আচ্ছা, এবং ইংলিশে এন্ড অয়জাফলা আকার নয় ড, এ হলো এন্ড। আরেকটা আছে এন্ড, ই এন ডি, এন্ড। এন্ড মানে সমাপ্ত, তাহলে এন্ড, এটা কি হবে, এন্ড। এটা কিন্তু এ দিয়ে হবে, এন্ড। এটা উচ্চারণ কিন্তু এন্ড, এন্ড, এন্ড না, কিন্তু এন্ড মানে শেষ, এটা কিন্তু এ হবে, এন্ড। কিন্তু এটা উচ্চারণ কি, এন্ড, এন্ড। এটা কিন্তু অয়জাফলা হবে। একুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়াম এই বানানটা কিন্তু অয়জাফলা হবে। অ্যাডমিরাল, অ্যাডমিরাল, রিয়াল অ্যাডমিরাল বানাতে, অ্যাডমিরাল অয়জাফলা আকার অ্যাড মিরাল। আবার অনেকে অ্যাডমিন, যেমন অ্যাড, এরকম অ্যাড, অ্যাড দ্য অ্যাড উচ্চারণ এ হয়ে গেল, অয়জাফলা আকার ড অ্যাড, এরকম অ্যাড দেয়, এরকম অ্যাড বানানটা কিন্তু ভাবে। তারপরে অ্যাডভান্স কোর্সে ভর্তি চলছে লেখা থাকে অনেক জায়গায় অ্যাডভান্স, অ্যাডভান্স বানানটা কি হবে, অয়জাফলা আকার ড অ্যাড ভান্স, এই অয়জাফলা হবে। আশা করি এই সূত্রটা শিখতে পারলেন। আমরা 7 নম্বর সূত্রটা শিখে ফেললাম। বাংলায় আমরা কোথায় কোথায় এ ধ্বনির ব্যবহার করবো আবার বলে দিচ্ছি। আমরা যদি ইংরেজি, বিশেষ করে ইংরেজি বা বিদেশি শব্দগুলো আছে, সেগুলো যদি আমরা উচ্চারণ করতে গিয়ে যদি ঠোঁট বাঁকিয়ে যায় বা জিহ্বাটা এভাবে হয়ে যায়, ভিয়াকৃতি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এ ধ্বনি ব্যবহার করবো, অয়জাফলা আকার দিয়ে ব্যবহার করবো, এজাফলা আকার দিয়ে ব্যবহার করবো না। যেমন অ্যাম্বুলেন্স, অ্যাডভান্স, অ্যাসিড, এমিবা, অ্যাড, অ্যাডমিরাল, এন্ড, এক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই অয়জাফলা ব্যবহার করি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা নিয়ম এটা। আবার একটা জিনিস খেয়াল করেন, কোন বিদেশি শব্দের বানানে নত্যবিধি ও সত্যবিধি ব্যবহার করা যাবে না। পরের সূত্রটা কি, 8 নাম্বার, কোন বিদেশি শব্দের বানানে নত্যবিধি ও সত্যবিধি ব্যবহার করা যাবে না। কোন দ্বারা কি বোঝায়, কে কোন কি একজনে প্রশ্ন করেছেন যে কোন দ্বারা আসলে কি বোঝায়, কোন দ্বারা আসলে কোন দ্বারা কিছুই বোঝায় না, কোমই হয়ে যায়। এই কোন দ্বারা কিছুই বোঝায়, অনেক সময় এই কোম্পানি বানানটা শর্টকাটে লিখতে গিয়ে বাজারে আমরা দেখি এভাবে লেখে কোং, এই কোং মানে কি, এটা ভুল আসলে। এই কোং মানে কয়কার কো হবে এখন থেকে, কোং মানে কোম্পানি, কিন্তু আমরা তো ওইটাই ভুল শিখছি আসলে ওটা না। এই কোং মানে ওটা দ্বারা কোম্পানি বুঝে আসলে ভুল। যেমন আপনি দেখবেন প্রাইভেট, এই প্রাইভেট দিয়ে বিষয়গত লেখা আছে, কিন্তু প্রাইভেট আমরা তো বুঝিনি, কিন্তু এগুলো আসলে ভুল, এগুলো একটা ফোঁটা। তাহলে কোম্পানি কিন্তু কয়কার কো দিয়ে একটা ফোঁটা, কোং দিয়ে এভাবে লেখা যাবে না, এগুলো ব্যবহার করা যাবে না। তাহলে আমরা সূত্রটা 8 নম্বর সূত্রটা কি শিখবো, কোন বিদেশি শব্দের বানানে নত্যবিধি ও সত্যবিধি ব্যবহার করা যাবে না। আবার একটু খেয়াল করেন, কোন কয়কারে কো নয়কারে ন, কোন বিদেশি শব্দের বানানে নত্যবিধি ও সত্যবিধি ব্যবহার করা যাবে না, নত্য ও সত্যবিধি ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে নয় আকারে না, নয় আকারে না। সহজ কথা, আপনি মূর্ধন্য স ও মূর্ধন্য ন, এই যে মূর্ধন্য স আর একটা কি মূর্ধন্য ন, এই দুইটা কোনো বিদেশি শব্দের বানানে আপনি ব্যবহার করতে পারবেন না, পারবেন না, পারবেন না। সহজ কথা মনে রাখেন, কোন বিদেশি শব্দের বানানে আপনি মূর্ধন্য স ব্যবহার করতে পারবেন না, আর মূর্ধন্য ন আপনি তাও ব্যবহার করতে পারবেন না, পারবেন না। শুধু তৎসম শব্দের ক্ষেত্রে এই মূর্ধন্য ন ব্যবহার করতে পারবেন এবং মূর্ধন্য স ব্যবহার করতে পারবেন। আমরা যেমন দেখি, যেমন স্টেশনারি,
এই যে স্টেশনারি বানানটা কি হবে? স্টেশনারি তো এমনি ইংরেজি শব্দ, তার মানে রস্বইকার। আর স্টেশনারি ইংরেজি শব্দ, এটা এই জন্য একটা দন্ত স হয়ে গেল। বাজারে কিন্তু আমরা স্টেশনারি দোকানে গেলে কিন্তু আমরা মূর্ধন্য স দেখাই। তেমনি স্টোর, স্টোর বানানটা কি হবে? এটা একটা বিদেশি শব্দ, এই দন্ত স। স্টোর। তারপর স্টিমার, স্টিমার এটা কি হবে? দন্ত স। স্টোর, স্টিমার এগুলো সব। পোস্ট মাস্টার, পোস্ট অফিস, পোস্ট ইংরেজি শব্দ অবশ্যই দন্ত স। পোস্ট মাস্টার, মাস্টার ইংরেজি শব্দ দন্ত স হবে। প্লাস্টার, প্লাস্টিক, প্লাস্টিক। তারপর ডাস্টার, এগুলো সবই কিন্তু পাবে। লিপস্টিক, এগুলো সবই কিন্তু ইংরেজি শব্দ, তার মানে এগুলো সব দন্ত স। সহজ কথায় মনে রাখবেন যে কোনো যদি ডাস্টবিন, ডাস্টবিনটা কি? এটা ইংরেজি শব্দ, তার ডাস্ট বিন, এটা কিন্তু দন্ত স। সহজ কথা মনে রাখবেন, কোন বিদেশ একবার ভাববেন যে ওয়ার্ডটা কি কোনো ইংরেজি ওয়ার্ড কিনা, সেটা একটু খেয়াল রাখবেন। যদি ইংরেজি দেখেন তাহলে ভুলে ওটা মূর্ধন্য স হবে না। কি হবে? দন্ত স, দন্ত স, দন্ত স। আবার কি মূর্ধন্য ন, তাহলে মূর্ধন্য ন কোথায়? আমরা কিন্তু যেমন কর্নার লেখা থাকে ফুড কর্নার, অধিকাংশ জায়গায় ইউনিভার্সিটি গুলো দেখবেন যে লেখা থাকে ফুড কর্নার, কর্নার বানানটাই ভুল, এভাবে লিখে রাখে ফুড কর্নার। এই কর্নার বানান এটা ভুল। কর্নার কি শব্দ? ইংরেজি শব্দ, তার মানে কর্নার এর পরিবর্তে কর্নার বানান সঠিক কথা কর্নার। এই হলো কর্নার, কর্নার ইংরেজি শব্দ, তার মানে এখানে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করতে হবে? দন্ত ন। দন্ত ন কোনটা? এই পূর্ণ মাত্রা যুক্ত, এটাকে বলা হয় দন্ত ন, এটা ব্যবহার করতে হবে। কর্নার। তারপর আছে গ্রিন, দেখেন গ্রিন লাইন পরিবহন, গ্রিন বানানটা কিন্তু অহরহ এভাবে লেখে, এই গ্রিন, এই বানানটা কিন্তু এভাবে লেখে, এই বানানটা কিন্তু ভুল। গ্রিন বানানটা, গ্রিন কি শব্দ? ইংরেজি শব্দ, তাহলে গ্রিন বানান হবে গয়রা ফলা এর অস্বীকার এই দন্ত ন, এই হলো গ্রিন। মনে থাকার জন্য গ্রিন কি শব্দ? ইংরেজি, তাহলে গ্রিন বানানটা অবশ্যই। মডার্ন, ম দয়াকার এই মূর্ধন্যের এই মডার্ন বানানটা দেখবেন, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, ডায়াগনস্টিক বানানো ভুল থাকে আর মডার্ন বানানো তো ভুল থাকে। মডার্ন ইংরেজি শব্দ, এটা কিন্তু হবে না। তাহলে মডার্ন বানানটা কি হবে? ম দয়াকারটা এই দন্ত না এই রে, এই হলো মডার্ন বানান, কারণ মডার্ন কি শব্দ? ইংরেজি শব্দ, এই জন্য এখানে মূর্ধন্য না ব্যবহার করা যাবে না, দন্ত না ব্যবহার করতে হবে। অনেকে ডায়াগনস্টিক সেন্টারের মূর্ধন্য স দিয়ে, ডায়াগনস্টিক ইংরেজি শব্দ, ওখানে কিন্তু দন্ত স ব্যবহার করতে হবে। তাহলে এই সূত্রটা কি 8 নম্বরে, যে কোনো বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স ও মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কি করতে হবে? মূর্ধন্য স এর পরিবর্তে আমরা দন্ত স ব্যবহার করব এবং মূর্ধন্য ন এর পরিবর্তে দন্ত ন ব্যবহার করব। আশা করি সূত্রটা বুঝতে পেরেছেন। এই সূত্র আমরা কিন্তু অনেক ভুল করি। এই গ্রিন বানান যতই এইভাবে দেখ আর এইভাবে দেখ, কিন্তু মূর্ধন্য ন ব্যবহার করা কিন্তু যাবে না। এটাই হলো গ্রিন বানানটা, একটু খেয়াল রাখেন। মডার্ন বানানটা খেয়াল রাখেন, কর্নার বানানটাও খেয়াল রাখেন। এগুলোকে তারপর লেখা থাকে হর্ন বাজাবেন না, সামনে হসপিটাল বা স্কুল এরকম লেখা থাকে। হর্ন, হর্ন কি শব্দ? ইংরেজি শব্দ। তো দেখবেন হর্ন বানান রাস্তাঘাটে এভাবে লেখা থাকে হর্ন, এটাও কিন্তু ভুল বানান। তাহলে হর্ন বানানটা কি হবে? হ দন্ত নয় এই রে, এলো হর্ন, এটা ইংরেজি শব্দ, এক্ষেত্রে কিন্তু মূর্ধন্য ব্যবহার করা যাবে না। সহজ কথা, বিদেশি বা ইংরেজি কোনো শব্দ থাকলে সেক্ষেত্রে আমরা মূর্ধন্য ন ব্যবহার করতে পারবো না, মূর্ধন্য স ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, একজনে প্রশ্ন করছেন গ্রিস, হ্যাঁ ঠিকই তো আছে, গ্রিস এটা ইংরেজি বিদেশি শব্দ। গ্রিস বানানটা এটা রস্বই, এটা কিন্তু প্রথম সূত্র থেকে গেছে এই গ্রিস বানানটা, কারণ বিদেশি শব্দ, এটা একটা দেশের নাম, দেশের নাম কি রস্বইকার। এই গ্রিস হোক আর গ্রিক হোক আর পর্তুগিজ হোক, সবই তো রস্বইকার। গ্রিস বানানো হোক আর গ্রিক বানানো হোক, বিদেশি দেশের নাম, তার রস্বইকার। তেমনি পর্তুগিজ বানানো, পর্তুগিজ কিসের নাম? সেটাও তো দেশের নাম। তাহলে পর্তুগিজ বানানটা কি লিখবেন আপনি? পর্তুগিজ বানান বাজারে যে বইগুলো ওদিকে তাকানো যাবে না, আমরা বাংলা একাডেমি নিয়মের দিকে তাকানো যাবে। পর্তুগিজ, এই এটা একটা দেশের নাম, তার মানে এটাও কিন্তু রস্বইকার। পর্তুগিজ, সংস্কৃত বিদেশি যত শব্দ আছে সবই রস্বইকার। এটা প্রথম সূত্রে গিয়েছে কিন্তু এটা। এবার আমরা শিখবো মজার একটা বিষয়, কোথায় কয় রস্বইকার ব্যবহার করব আর কোথায় কয় দীর্ঘিকার ব্যবহার করব। অনেকের মনে প্রশ্ন এটা জাগে।
অনেকে মনে ভাবতে স্যার এটা তো ইজি, আবার অনেকে ভাবতে স্যার হ্যাঁ এটা তো পেটে ব্যথা আছে, এটা নিয়ে লেখার সময় যে আমরা কোথায় কয় রস্বীকার বসাবো আর কোথায় কয় দীর্ঘইকার ব্যবহার করবো, এটা নিয়ে একটু সমস্যা। তাই এটা আমরা শিখে নিই। মনে রাখবে সহজভাবে প্রশ্ন করার ক্ষেত্রে কোনো প্রশ্নের জবাব আপনি যদি ইয়েস অর নো দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কয় রস্বীকারে কি কয় রস্বীকারে কি ব্যবহার করবেন। আবার বলছি, কোন প্রশ্নের উত্তর যদি আপনি ইয়েস অথবা নো দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কি কয় রস্বীকারে কি। অথবা আপনি যদি কোনো প্রশ্নের জবাব মুখ বন্ধ করে মাথা নাড়িয়েও যদি দিতে পারেন, সেক্ষেত্রে হবে কয় রস্বীকারে কি। যেমন আপনি প্রশ্ন করলেন তোমার নাম কি, এখানে কিন্তু কয় রস্বীকার হবে। এই প্রশ্নটার জবাব কিন্তু আপনি ইয়েস অর নো দিয়ে দিতে পারেন, ইয়েস অথবা নো দিয়ে মাথা নাড়িয়ে বলতে পারেন যে তোমার দিতে পারবেন পারবেন না, তোমার নাম কি, এখানে কিন্তু কয় রস্বীকার হবে হবে না। এক্ষেত্রে হবে কি কয় দীর্ঘিকারে কি। তোমার নাম কি, এই প্রশ্ন উত্তরটা কিন্তু ইয়েস অর নো দিয়ে দেওয়া যায় না, এক্ষেত্রে হবে কয় দীর্ঘিকার কি। তাহলে সূত্রটা কিভাবে বুঝবেন, কোন প্রশ্নের উত্তর যদি আপনি ইয়েস অর নো দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে হবে কয় রস্বীকারে কি। আর ইয়েস অর নো দিয়ে যদি উত্তর দিতে না পারেন, সেক্ষেত্রে হবে কয় দীর্ঘিকারে কি। আবার দেখেন, অথবা যদি আপনি কোনো প্রশ্নের জবাব ঠোঁট বন্ধ করে যদি না দিতে পারেন, সেক্ষেত্রে হবে কয় দীর্ঘিকারে কি কয় দীর্ঘিকারে কি। তুমি কি তুমি কি যাবে, তুমি কি যাবে, এখানে কিন্তু কয় রস্বীকারে কি হবে। তুমি কি যাবে এই প্রশ্নটা করলাম, এখানে কিন্তু ইয়েস অর নো দিয়ে দিতে পারে, অথবা মাথা নাড়িয়ে দিতে পারেন হ্যাঁ অথবা না। আপনি মাথা নাড়িয়ে একেবারে ঠোঁট বন্ধ করে কিন্তু জবাবটা দিতে পারেন এভাবে অথবা এভাবে। অর্থাৎ আপনি বললাম কি তুমি কি যাবে, এই প্রশ্নের জবাব কিন্তু ইয়েস অর নো দিয়ে দেয়া যায়, অতএব এক্ষেত্রে হবে কয় রস্বীকারে কি। কিন্তু এখানে দেখেন তোমার নাম কি, এটা কি ইয়েস অর নো দিয়ে দেওয়া যায়, দেওয়া যায় না, এক্ষেত্রে কিন্তু আপনার ঠোঁটটা খুলতেই হবে। এক্ষেত্রে তোমার নাম কি, একটা নাম কিন্তু বলতে হবে, ঠোঁট খুলতে হবে, এক্ষেত্রে হবে কয় দীর্ঘিকারে কি। আবার একটু দেখেন এখানে, আমি আম খাই, এক্ষেত্রে আমি কি খাই কয় দীর্ঘের কি। এখানে কি কিন্তু সর্বনাম হিসেবে বসছে, কারণ আমরা বলি নামের পরিবর্তে বসে যে নাম তাকে বলে সর্বনাম। তাই নামের পরিবর্তে আমি কি খাই, এটা কিন্তু একটা প্রশ্ন হবে, এখানে কিন্তু কয় রস্বীকার দিয়ে হবে না, কারণ এটা ইউএস অর নো দিয়ে দেওয়া যায় না, এটা সর্বনাম। তাহলে আমি কি খাই, এক্ষেত্রে কিন্তু কয় দীর্ঘিকারে কি। তাহলে আবার একটু সহজ করে বলে দিচ্ছি যে কোন প্রশ্নের জবাব যদি আপনি ইয়েস অর নো দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে হবে কয় রস্বীকারে কি। অথবা যদি আপনার মাথা নাড়িয়ে ঠোঁট বন্ধ করে যদি উত্তরটা দিতে পারেন, সেক্ষেত্রে হবে কয় রস্বীকারে কি। আর যদি উত্তরটা না দিতে পারেন, সেক্ষেত্রে হবে কয় দীর্ঘিকারে কি। কয় দীর্ঘের কি, এটা হলো সর্বনাম পদ। আমি বলছি নামের পরিবর্তে এখানে আমি আম খাই, এখানে আম নাউন, তা আমি কি খাই, এখানে নাউনের পরিবর্তে কি বসাইছি কিন্তু, এই জন্য নামের পরিবর্তে যেটা বসে সেটা কি প্রোনাউন। তাহলে এখানে কি, এখানে কিন্তু সর্বনাম। আমি কি খাই, এখানে কি কি হিসেবে বসছে, সর্বনাম হিসেবে বসেছে। এবার আমরা শিখবো পরের নিয়ম, কোথায় আবার দয় দীর্ঘর বসাবো আর কোথায় আমরা দয় রস্যকার বসাবো, এই দুইটা নিয়ে আমাদের অনেক মাথা ব্যথা। কোথায় আমরা দয় দীর্ঘর বসাবো দয় রস্যকার বসাবো। যেমন অনেকে মনে করে যে দুর্নীতি, অনেকে দুর্নীতি বানানটা এভাবে লেখা থাকে, রাস্তাঘাটে আমরা দেখি দুর্নীতি মুক্ত দেশ, এভাবে লেখা থাকে দুর্নীতি। আসলে এটা কি দুর্নীতি বানানটা হলো, হলো না। নিয়মটা কি তাহলে একটু খেয়াল রাখেন, যদি দূরত্ব বোঝায় সেক্ষেত্রে ব্যবহার করবেন দয় দীর্ঘরে দু। কোন শব্দ উচ্চারণে বা কোনো শব্দ যদি দেখেন যে একটা শব্দ এটা দ্বারা যদি দূরত্ব বোঝায়, সেক্ষেত্রে হবে দয় দীর্ঘরে দু। দয় দীর্ঘ দু বসালে দূরত্ব বোঝালে, দূরত্ব বোঝালে আপনি কি করবেন দয় দীর্ঘের দু বসাবেন। যেমন আমরা দূরত্ব বোঝাই কি দূরপাল্লা, দূরপাল্লা শব্দটা দেখেন দূরপাল্লার গাড়ি, দূরপাল্লা শব্দটা দ্বারা কিন্তু দূরত্ব বোঝাচ্ছে,
এক্ষেত্রে দূরপাল্লা বানানটা কি হবে? দয় দীর্ঘ দূর পাল্লা। তারপর দূরবীন, দূরবীন কি? দূরের জিনিস দেখায়, তাহলে এটা দ্বারাও কি দূরত্ব বোঝাচ্ছে। তাহলে দূরবীন বানানটা কি হবে? দূরবীন। এটাও কিন্তু দীর্ঘার দিয়ে বোঝাচ্ছে দূরবীন। তাহলে দূরপাল্লা দূরবীন, এটা দূরত্ব বোঝাচ্ছে, এই জন্য দয় দীর্ঘার। কিন্তু খেয়াল করেন, দয় রস্যিকার বসাবো আমরা কোথায়? দূরত্ব না বোঝালে, দূরত্ব না বোঝালে, দূরত্ব যদি না বোঝা সেক্ষেত্রে আমি দয় রস্যিকার অনায়াসে বসাই দেবেন। তাহলে দুর্নীতি, দুর্যোগ, দুর্যোগ বানানটার দ্বারা কি কোনো দূরত্ব বোঝায়? বোঝায় না। তাহলে দুর্যোগ বানানটা কি হবে? রস্যকার। দুর্যোগ। দুর্নাম, এটা দ্বারা কিন্তু দূরত্ব বোঝায় না, তার মানে রস্যকার হয়ে যাবে, দুর্নাম। তারপর দুর্গ বানানটা খেয়াল করেন, দুর্গ বানানটার দ্বারা কি বোঝায়? দুর্গ, এটা দ্বারা কিন্তু দূরত্ব বোঝাচ্ছে না, তার দুর্গ বানানটা কি হবে? দুর্গ, রস্যকার, কিন্তু দুর্গ বানানটা কিন্তু অনেক দীর্ঘ দিয়ে রাখে। তারপর দুর্গা পূজা, এই যে দুর্গা পূজা বা অনেকে আছে যে দুর্গা পূজা, দুর্গা পূজা দুর্গ বানানো কিন্তু কি? দুর্গ বানানো কিন্তু রস্যকার, এই যে দুর্গ বানানটাও কিন্তু কি? রস্যকার। দুর্যোগ, দুর্নীতি, দুর্নীতি বানানটা কি হবে? দর্শক রস্যকার, কারণ এটা দ্বারা কোনো দূরত্ব বোঝাচ্ছে না, দুর্যোগ দ্বারা দূরত্ব বোঝাচ্ছে না, দুর্নাম দ্বারা দূরত্ব বোঝাচ্ছে না, দুর্গ দ্বারা শব্দ দ্বারা দূরত্ব বোঝাচ্ছে না, এই যে দুর্গা পূজা বা দুর্গ দ্বারা কোনো দূরত্ব বোঝাচ্ছে না, এই জন্য এগুলো সবসময় কি হবে? রস্যকার, রস্যকার, রস্যকার। আবার একটু শিখি, আবার যদি দূরত্ব বোঝায় সেক্ষেত্রে আমরা দীর্ঘার ব্যবহার করব, আর যদি শব্দটা দ্বারা দূরত্ব না বোঝায় সেক্ষেত্রে আমরা রস্যকার ব্যবহার করব। একটু ব্যতিক্রম আছে, দেখেন ব্যতিক্রম শব্দ, ব্যতিক্রম আছে দুর্বাঘাস। এই দুর্বাঘাস, এটা ব্যতিক্রম। দুর্বা শব্দটার দ্বারা কিন্তু দূরত্ব বোঝায় না, তারপরে কিন্তু এটা দীর্ঘ ব্যবহার করতে হবে। এটা বাংলা একাডেমির একটা নিয়ম, ব্যতিক্রম, দুর্বাঘাস। তারপর আছে দূষণ বা দূষণীয়, এই দূষণ বানানটা কিন্তু দীর্ঘ হবে, কারণ এটাও কিন্তু দূষণ দ্বারা কিন্তু দূরত্ব বোঝায় না, তাই এটা ব্যতিক্রম। দূষণ বা দূষণীয়, দুর্বাঘাস, এই তিনটা ওয়ার্ড মনে রাখবেন, ব্যতিক্রম। আর বাকি যেগুলো আছে এগুলো এই নিয়মের ভিতরে করবে। একজন প্রশ্ন করেছেন যে পূজা বানানটা কি ঠিক আছে? হ্যাঁ, পূজা বানান আমরা তো পয় দীর্ঘ করে ব্যবহার শিখতেছি না, পূজা বানানটা ঠিক থাকবে। যেমন দুর্গা বানান, এই হলো দুর্গা। পূজা বানান পয় দীর্ঘকার, এই বর্গীয় যায় আকার, পূজা বানানটা ঠিক থাকবে। আর একটা সূত্র আমরা শিখবো আজকে, 10টা সূত্র মনে হয় হয়ে গেছে, যাক আরেকটা সূত্র শিখে নিই। অদ্ভুত ও ভুতুরে বানান ছাড়া, অদ্ভুত ও ভুতুরে বানান ব্যতীত সকল ভূত বানানে দীর্ঘকার হবে। নিয়মটা কি? অদ্ভুত ও ভুতুরে বানান ছাড়া বা ব্যতীত সকল ভূত বানানে দীর্ঘকার ব্যবহার করবে। সহজ কথায় অদ্ভুত বানানটা শুধু রস্যকার, আর এই ভুতুরে বানান দুইটা শুধু রস্যকার। বাকি যতগুলো শব্দ উচ্চারণ আপনার ভূত শব্দটা আসবে সবই দীর্ঘকার অনায়াসে দিবে। যেমন ভূত বানানটা নিজে কি ভূত, দীর্ঘকার। কিম্ভূত, সে কি ময়, কিম্ভূত, পরাভূত, পরাভূত, অভিভূত। সহজ কথায় এই অদ্ভুত আর ভূতুরে এই দুইটা ওয়ার্ড ছাড়া যত বাংলা ভাষায় যত ওয়ার্ড এভাবে আসবে, ভূত শব্দটা ভিতরে থাকবে, সেক্ষেত্রে আমরা দীর্ঘকার, দীর্ঘকার, দীর্ঘকার ব্যবহার করতে পারবো অনায়াসে। অনেকক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকে ক্লাস 10টা নিয়মের কথা আমি বলেছিলাম, 10টা একটা মনে হয় বেশি সূত্র লিখে ফেলেছি। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সূত্র আছে, আমরা সেগুলো শিখবো। আপনাদের যদি বানান সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকে মেসেঞ্জারে আমারে নক করবেন, আমি আপনাদের সমাধান করে দিব। আর যারা আমার প্রাইভেট ব্যাচে আছে
আজকে ক্লাসটা মূলত সবার জন্য, আমার এটা ফ্রি ক্লাস ছিল সবার জন্য, যারা সবার জন্য আর কি এটা ফ্রি ক্লাস ছিল। আর যারা প্রাইভেট বেজ আছে তাদেরকে তো আমি আলাদা এটা শিখাবোই। তারপরে যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে বানান সম্পর্কে আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করব। আর আজকে শেখানোর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হতেই পারে। আর আমি কিন্তু আজকে ক্লাসটা নিয়েছি সম্পূর্ণ বাংলা একাডেমি প্রমিত বাংলা, মানে বাংলা একাডেমির নিয়ম অনুসারে কিন্তু আমি আজকে পড়িয়েছি। তারপর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যে ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন। আশা করি ভুলের পরিমাণ না হওয়ার সম্ভাবনাই বেশি। আর তারপর যদি আপনারা ভুল পান আমাকে নক করবেন, যদি কোনো কিছু বানান ভুল মানে আপনারা যদি কনফিউশন থাকে বানানগুলো আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো আসলে।